सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावतीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। Known as AIM India Foundation 2016 সালে মানব কল্যাণের সেবায় ব্রতী হয়ে প্রতিষ্ঠিত একটি সংস্থা। এটি মূলত একটি এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যার মুখ্য উদ্দেশ্য বিভিন্নভাবে বিভিন্ন স্তরের মানুষদের তাদের প্রয়োজনানুগ সেবা বা তাদের প্রয়োজনানুগ উন্নতির জন্য কাজ করা। এইম ফাউন্ডেশন মূলত 3টি ধারায় কাজ করে থাকেন। প্রাথমিকভাবে তাদের কর্মকাণ্ডের প্রাথমিক গুরুত্ব পায় স্বনির্ভর উন্নয়ন প্রকল্প, তরুণ তরুণীদের আত্মনির্ভর করার উদ্দেশ্যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে তাদের স্বনির্ভর করে তোলা এবং জীবিকার সন্ধানে তারা যাতে আত্মনির্ভরভাবে নিজেদের উদ্যোগে, আজকাল যেটা আমরা বলি সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে পারে, আত্মনির্ভর হয়ে উঠতে পারে, সেই উদ্দেশ্যে কাজ করার জন্য উপযোগী করে তোলা। তরুণ তরুণী নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য, বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য, বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য তাদের স্থান উপযোগী, তাদের সক্ষমতা উপযোগী ট্রেনিং প্রোভাইড করে তাদের উপযুক্তভাবে শিক্ষিত করে তুলে তাদেরকে সেইভাবে স্বনির্ভর করে তুলে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং তারা আয়োজন করে থাকেন। তাদের আরেকটি বড় সেবামূলক দিক হচ্ছে চিকিৎসার সেবা, চিকিৎসা পরিষেবা দান। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলব্যাপী যে জনমানুষের বসবাস, যে সমস্ত মানুষের বসবাস, যে সমস্ত মানুষ শহরের সংলগ্ন জীবনের যে সুযোগ সুবিধা তার থেকে বঞ্চিত, তাদের কাছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সেই স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার যে আদর্শ তাকে নিয়ে তাকে সম্বল করে এগিয়ে যান তারা, এবং সেখানে পৌঁছে যান সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলিতে, জঙ্গলের অভ্যন্তরে তারা ডাক্তার এবং ওষুধপত্র মেডিকেল টিম নিয়ে পৌঁছে যান তাদের চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য। আরেকটি বড় কাজ তারা যেটা করেন সেটা হচ্ছে আমাদের যারা অনগ্রসর নন অর্থনৈতিকভাবে তাদের মধ্যে মানসিক জাগরণ করার জন্য, তাদের মধ্যে পরিবেশ সচেতনতা জাগানোর জন্য। এই কিছুদিন আগেই উত্তরবঙ্গে মূর্তি নদীর পাড় বরাবর পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য একটা সাফাই অভিযান করা হয় এই ফাউন্ডেশনের নেতৃত্বে, যেখানে শুধুমাত্র আঞ্চলিক প্রতিনিধিরা নন, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও অংশগ্রহণ করেছেন সেখানকার মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে। এইটাই সংক্ষেপে এইম ফাউন্ডেশনের কার্যকলাপের একটা বৃত্ত আমি তুলে ধরলাম উপস্থিত যারা আছেন এখানে। এবার আমাদের এই যে আজকের প্রোগ্রাম, স্বামীজির শিক্ষা চিন্তার ব্যাপারে আমাদের যে আজকে আলোচনা, স্বামীজি তার শিক্ষার আদর্শকে ঠিক কি আঙ্গিকে দেখেছিলেন এবং কিভাবে তিনি তার বিভিন্ন লেখা, বক্তৃতা ও অন্যান্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষের সামনে তার আদর্শকে, তার চিন্তা ভাবনাকে প্রস্ফুটিত করেছিলেন, সে ব্যাপারে আমরা আলোচনা শুনব। স্বামীজির শিক্ষার আদর্শ মূলত দুটো সংজ্ঞার মধ্যে দিয়ে ব্যাপৃত হয়েছে বা বিধৃত হয়েছে। একটা আমরা সবাই জানি, ক্ষেত্রীর রাজাকে উনি যে শিক্ষার সংজ্ঞা লিখে পাঠিয়েছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান
তার পরিস্ফুটনের পদ্ধতি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস। আমি এ ব্যাপারে আর বিশেষ কিছু বলবো না, কারণ আমাদের অত্যন্ত বিদগ্ধ বক্তা আছেন, তিনি আমাদের ঋদ্ধ করবেন তার দৃষ্টি জানিয়ে তার আলোচনার মাধ্যমে। আমাদের আজকের প্রথম এবং প্রধান বক্তা শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ পরিকরে নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষা জগতের এক অন্যতম সুপরিচিত নাম। বিগত প্রায় 40 বছর ধরে মহারাজ রামকৃষ্ণ মঠ মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্ণধার রূপে, পরিচালক রূপে কাজ করে আসছেন এবং তার সঙ্গে যুক্ত আছেন। মহারাজ বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুর মঠের অধ্যক্ষ। মহারাজ প্রত্যক্ষভাবে বেলুর বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, রহরা বিবেকানন্দ সেন্টিনারি কলেজ ইত্যাদির দায়িত্বভার সামলেছেন বিভিন্ন স্তরে, এবং মহারাজ মালদা এবং বর্তমানে সারদা পীঠের অনেক সেবা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছেন তারও কর্ণধার রূপে কাজ করছেন। মহারাজকে ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশনের ছাত্র থাকার সুবাদে গত 40 বছর ধরে আমি চিনি, এবং তার শুধু বক্তৃতা নয়, তার পূজারও বিশেষ গুণগ্রাহী আমি, দেখে আনন্দ লাভ করি। মহারাজের এছাড়া আরেকটা শিক্ষা জগতের বাইরে আরেকটা পরিচয় আছে, প্রথাগত শিক্ষা জগতের বাইরে। সেটা হচ্ছে মহারাজ প্রতিষ্ঠানগত পদ্ধতিতে স্বামীজির আদর্শকে সম্বল করে শুধু মানুষ গড়ার কারিগর নন, মহারাজ কিন্তু বিভিন্ন সংশোধনাগারেও কাজ করেন। সংশোধনাগারের আবাসিকদের মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করেন। তাদেরকে বিভিন্ন আত্মনির্ভর করার জন্য যে সমস্ত পরিকল্পনা বা আত্মনির্ভর করার জন্য যে সমস্ত পদ্ধতি, সেগুলোর মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করে তোলার চেষ্টার সাথে সাথে তাদের মানসিক উন্নতি ঘটিয়ে মহারাজ তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার এক অন্যতম কারিগর। অর্থাৎ ঠাকুর স্বামীজির আদর্শকে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, এক বৃহত্তর আঙ্গিকেও মহারাজ রূপায়ণের কাজে ব্রতী। মহারাজকে আমার প্রণাম জানাই এবং মহারাজকে অনুরোধ করি, মহারাজ আপনি আপনার বক্তব্য দয়া করে শুরু করুন। নমস্কার। নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সকলকে, এই ফাউন্ডেশনের যারা সদস্যা আজকের এই অনুষ্ঠানের সাথে যুক্ত, আমার পরের বক্তা আর একটু আগে আমাদের অধ্যাপক সুশোভন বাবু, এদের সকলকেই আমি শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। এই অতিমারির কারণে আমরা এখন বিভিন্ন জায়গায় বসে একত্র হচ্ছি, দূরে থেকেও আমরা নিকটে এসে গেছি যন্ত্রের মাধ্যমে। তো আজকে এরকম একটি অবসরে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা বিষয়ে বলবো। আমি একটু সন্দিগ্ধ ছিলাম কোন ভাষায় বলবো, তো আমি দুটো ভাষা মিশিয়েই বলবো, ইংরেজি বাংলা। সুশোভন বাবু যেমন বলার সময় একটু ইংরেজি বলেছেন, বাংলা বলেছেন, আমিও সেরকম ভাবে বলার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ মূলত ওই একজন সন্ন্যাসী ছিলেন, ধর্মজগতের মানুষ ছিলেন, কিন্তু খুব বেশি জোর দিয়েছিলেন এই শিক্ষার উপরে। He gave much stress in education. He traveled throughout India and he traveled in various countries abroad. বিদেশে এবং এদেশে অনেক ট্রাভেলিং এর পরে, ভ্রমণের পরে, he came to a conclusion: the difference between man and man in different places is due to their education, and there are actually different sorts of education. Concept of education is not same. Theoretically and practically, we are not same. So, Swamiji laid much importance in education. In our country, there was no progress
for women education. Swamiji believed that a bird cannot fly with a single wing. Both the wings must be strong. So, along with education of boys, education of girls is to be given importance, taken care of. Purusher Shikha Chai, Nari Shikha Chai. Swamiji believed that the backward people, the poor people, they also cannot afford for education. I know some people, they are very good people. They have higher values in their life. They have assimilated very good ideas in their life, but they could not get chance for higher education. Even Madhyamik Parikha, they could not attain, appear because of poverty only. Many dropouts are there still now. I recently visited in few years back, 2 years back, Malda, Harishchandrapur, one block, and I have seen 200 children still now. They are engaged in child labor's work. I told our SDOs, BDOs, and other people to engage them or to attract them in primary school. Though midday meal is there, they do not come to the primary school. They rather earn some money for the poorest families, parents. So, এখনো আমাদের বর্তমানে সবাইকে আমরা শিক্ষা দিতে পারিনি। Swamiji, during his time, more than 100 years back, he told about mass education, Gana Shikha. If mountain does not come to Muhammad, Muhammad will go to mountain. So education must be imparted to everybody. Now, through court, we see there is a judgment, right to education. All the children who are born in this country, they should be given chance for education. Because education is the panacea of all social evils. You know, at the entrance of a university of South Africa, there is a poster-like thing. Something is posted for contemplation. আমাদের ধ্যানের জন্য একটি বিষয় লেখা আছে. For the destruction of a nation, atom bombs are not needed. Missiles are not needed. You lower down the education and allow the students to cheat in the exam. The nation will collapse. And in the hands of such institutional education, educated people, doctor, patients will die, bridge will collapse, houses will collapse in the hand of such engineers who are educated in such an educational institution or system. In this way, in all fields there will be destructive effect. একটা প্রতিষ্ঠানের গেটে লেখা আছে, তুমি শিক্ষার মানটাকে নামিয়ে দাও দেশে, তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে, দেশটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যই স্বামীজি এই শিক্ষার উপরে এত জোর দিয়েছেন। Collapse of education is the collapse of the nation. If you lower down the education standard, the nation will collapse. There will be nothing in this nation. In our country also, due to corruption, due to lack of human being, means qualified man, in the language of Swamiji, I will discuss about that. আমি বলবো স্বামীজি কেমন শিক্ষা চেয়েছিলেন। Swamiji wanted man making, character building education. Swami Vivekananda wanted 3H combination: head, heart, and hand. Head to conceive intellect, development of intellect. ধারণা করিবার মস্তিষ্ক, বুদ্ধিবৃত্তি, অনুভব করিবার হৃদয়, to feel the miseries, the sufferings of others, and to do in practice. If you think the poverties of people, you will not be able to sleep, and ultimately you will be engaged in doing good work like your society, like other NGOs who are very sincerely working
for the uplift of the backward people. Swamiji wanted that we should give such an education. Education is not only information, only making riots in the brain. We are to make ideal man, ideal character. So man making education, character building education, Swamiji wanted. While anchoring, Professor Sushovan Babu told about Swamiji's definition. Education is the manifestation of the perfection already in man. There is a nice small story by Bonapult, Valaichand Mukhopadhyay. He writes in that small story, I was sitting on the veranda. It was a dark evening. I saw a beggar kneeling down before me. I asked, who are you? In this darkness, the beggar did not reply. I brought a light and saw my replica in the beggar. The beggar appealed before me. Will you keep a word? Will you fulfill my prayer? I told, ask me, what is your prayer? The beggar told that don't beg in this way. I am begging. He was surprised. He was a good doctor, but he represented doctors. So he told, yes, you are begging, not physically, but mentally. People want more and more. Those who have salary, lakh of rupees or more than 1 lakh, they think when it will be improved, when I will get more and more increments. Yes, this is our education, present day education. There is a nice story. 2 boys were in the jungle. They found one lion was approaching. Then one friend told, let us run as fast as we can. The other boy told, no, I will run faster than you. Then what will happen? You will die and I will be survived. Actually, we are in such a state of education. We are having selfishness more and more. For that, Swamiji wanted 3H combination, harmonious development of 3H. We should try to implement such an education. Along with science education, Swamiji told, Vedanta must be coupled with modern science. Science education, my friend, Dr. Tinku Acharya is there. He is an expert in IT sector. He has about 200 patents in his credit. He was a very poor boy, but he grew with the ideas of Swami Vivekananda. Self-respect, Atma Shraddha, self-confidence, Atma Vishwas. Old religion said, he is an atheist who does not believe in God. New religion or Vivekananda's religion, Vivekananda's education, says that he is an atheist who does not believe in himself. Self-respect, self-confidence, similarly self-reliance. We do not rely on ourselves. Once I was examining some answer scripts in the Rahoda College. It was for a job, generator operator's job. And one boy wrote in reply to 10th question, who is the Vice Chancellor of Calcutta University? The then Vice Chancellor was Professor Santosh Bhattacharya. I saw in his paper, Sri Kalachand Mandal instead of Sri Santosh Bhattacharya. How did he get this name? How Santosh becomes Kalachand and Bhattacharya become Mandal? Then I found out it. There was another candidate in front of him and he stood up. He could not reply to the 10th question. After 10th question, there is a line little below that question. Write down your full name. Kalachand Mandal wrote his name, full name, simple boy, Sri Kalachand Mandal. This candidate had no self-reliance. আত্মনির্ভরতাহীন ছেলে, সে লিখলো দাঁড়িয়ে, চোখে ওইরকম নিচেরটা উপরে আছে মনে হয়, প্যারালাক্স এরার ইন ফিজিক্স, ইট ইজ কল্ড অপটিক্স,
So he wrote Sri Kalachand Mandal. Once there was an interview in a very big company like Tata, and two boys were called for interview. One boy was very nervous. Another boy was very smart. Now one of my friend, Shishutos Banerjee of Chunchura, says, Vaidyavat, he says that I have a Kabla phone, on smartphone, small phone, it is not smartphone. Like that, that boy was Kabla, unsmart, and his friend was very, very smart. He was afraid the Kabla boy, innocent boy, did not want to go for interview. That smart boy told, my roll number is prior to yours. I will answer loudly and you will listen to it. The person who was interviewing, he asked a question to the smart boy. In which year our country became independent? কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? He told, sir, it should have been 1942, but it is in 47. Sir, 42 সবার ছিল, 47 হয়েছে. That Kabla boy was asked, he became very nervous after entering the hall in his turn. He was asked, what is your age? Sir, 42 সবার ছিল, 47 হয়ে গেছে. It would have been 42, but it has become 47. Age cannot be like that. Second question was for the very smart boy, name one great man of the country. He told there were many. I cannot take the name of one. It will be an insult to others. That second boy, Kabla boy, was asked, who is your father? He told there were many. I should not take one name because others will be insulted. The chairman became very angry. He told, have you gone mad? The third question to the smart boy was, that was a nice question that opined in respect of Netaji's death. That over smart boy told, sir, inquiry is going on. After inquiry, I will come and report it to you. That boy, the Kabla boy, told, when he was asked, have you gone mad? He told, sir, inquiry is going on. When the inquiry report is available, I will tell you this. So imitation and copying is not education. Educational ethics should be maintained. So Swamiji told, self-reliance. Similarly, fourth thing Swamiji wanted for education, for good character, actually self-control. Police is not there, parents are not there, teachers are not there. How should I behave? I should have control over myself. Education needs brahmacharya. This is self-control, controlling all the senses. 6 enemies are there in our system, body-mind complex. You know, I was a pujari as mentioned by Susaban Babu. I was doing puja at Malda. On the Ashtami day, some person of Gajol, Malda 1 block, he came to me and asked me, he told, I will ask you very hard question. I told, I am not prepared to answer to hard question. Please put simple question. But he thought it is very hard. He told, Mahishasur was killed by Devi Durga. Why still we make an image of Mother Durga killing with the Trishula Mahishasur? Then I told, you know, that Mahishasura died, but again Asuras are being born regularly. If we look at newspaper and other thing, TV, we find this, that Asuras are still there. For that, worship is required. So brahmacharya, Shraddha, these Swamiji gave importance in respect of ideal education. Shraddha, what is Shraddha? It is said, Shastra and Guru Vakya Vishwas.
শাস্ত্র এবং গুরু বাক্যে বিশ্বাস। You have to believe in the words of teachers and scriptures, books, and without it, without Shraddha, self-respect, and Shraddha to the seniors, you cannot have knowledge. Srimad Bhagavad Gita says, Shraddhavan labhate jnanam tatpara samjatendriya jnanam labdhva param shantim achirena adhigacchati. So for acquiring knowledge, we must have Shraddha. Swamiji says, along with Shraddha, we should have Brahmacharya. So with this only, we want character also. What is character? Swamiji says, education must be character building. Yes, we should read books, physics, chemistry, biology, microbiology, biochemistry, agriculture, science, arts, English, Bengali, history, literature, everything. Along with that, we must have this sort of education, character making education, character building education. What is character? Swami Vivekananda describes, whatever we do, it leaves some mark or impression in our mind, in our brain. That is called sanskar. যা কিছু করি না কেন আমাদের মনে, আমাদের মস্তিষ্কে একটা ছাপ রেখে যায়। If we do good deeds, ভালো কাজ যদি করি, then it makes very good impression. If we do bad things, destructive, then it will leave bad impression. If we have more and more good impressions, then it will make our future life good. We cannot do bad things if we do many, many good things. So character is nothing but these good impressions collected together. We say sometimes, like this today also I am thinking, what is the time? Watch your watch. Watch your watch, what is it meant? In education, in modern education, we say, watch your W words. What type of words you use? How do you talk to others when you interact with people? Quality words should be used, positive words. Second thing, how do you act, or what is your standard of deeds? Karma kemon, shabdo kemon, bakko kemon. Then third one is the most important. Before doing work, before telling a word, speaking a word, we think. T is thought. So control your thought. Fill up your mind with very good thoughts. These three make C, character. And it is done through habits. We have to practice speaking good words, doing good actions, good deeds, and thinking good thoughts. Our mind is like a fertile garden. Thoughts are nothing but seeds, and we may grow flowers, very good fruits, very good cultivation we can do, or we can grow thorny plants, কাঁটা গাছ, পরগাছা, আবর্জনা গাছ, সেগুলি আমরা তৈরি করতে পারি। যেমন চিন্তা তেমন ফল হবে, যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। So Swamiji envisaged this type of education, actually not information but character. One person has memorized a full library. Another person, he has taken 5 good ideas. We may think of life-giving ideas, self-respect, self-confidence, self-reliance, self-control, self-sacrifice. Similarly, truth, goodness, unselfish love, and other very good qualities. Out of those 5 good things he has taken and he has imbibed in life. He has made it his life. Then that person who has not memorized a book or a library even, library is a distant thing. Yes, he is more learned than the person
who has memorized a whole book. Otherwise, libraries could be called sages or rishis. Encyclopedias also will be called sages or rishis. Full of words, full of so many ideas. But as Sri Ramakrishna says, পাঁজিতে লেখা আছে বিশারা জল, কিন্তু পাঁজি নিগড়লে এক ফোঁটাও জল বেরোয় না। In the almanac it is said on such and such date, there is very good time and there will be torrential rain. But if you squeeze the pages of almanac, you will not get even a single drop of rain. So words are not the important thing. You are to act according to your words, and you should use good words. You should do good deeds. You should think in a very good way. To control your sense organs, brahmacharya, Swamiji says. The students should be given the idea of brahmacharya, controlling all the senses. Kama, Krodha, Lobha, Moha, Mada, Matsarya. We can go through dictionary, encyclopedia, and we can get the meaning of this. Desire, not only money. Sri Ramakrishna says, money, gold, and sex, opposite sex. Greed for that, desire for that should be got rid of, controlled at least. A single family, marry one girl or a boy, young, of course, above 18 or above 21, 22, and live together. That is a brahmacharya life, ideally. After 1 or 2 children, the parents should live like brother and sister. That is idea of chastity, brahmacharya. In this way, we discuss about Swamiji's idea of education. We have not yet taken the ideas of Swamiji in educational system. We talk of Swamiji, we observe Swamiji's birthday, National Youth Day, very in a great grandeur process with much expenditure, photograph, garlands, incense sticks. We use posters, but we have not taken Swamiji's ideas. So Swamiji says, main are wanted. Let me conclude with a very good experience in respect of unselfish education. Swamiji said, you must be unselfish. Education should help us to be unselfish, to think of others. When Swamiji spoke about heart, development of heart, he meant unselfishness. I went to, in 2016, I went to South Africa, Durban. Then I went to see an exhibition. There I found a postcard-like paper. Title was Ubuntu, U-B-U-N-T-U. I was attracted to see that, and I thought it is very simple, few lines. Let me read out. I found an anthropologist reached South Africa. He wanted to test the psychology of children of 8 to 10 years age. He collected about 100 boys and girls, put them on one side of a white track, and he kept a full basket, big basket of sweets, very good sweets, best sweets of that area, and told, when I say ready, steady, go, you run and reach the place. Whoever reaches first, he or she will get the full basket of sweet. What happened when he told ready, steady, go? Nobody went alone. They made a chain, big chain of 100 children, and they reached together. And then, like campfire, they took, danced, and nicely they were smiling, enjoying a great bliss, absolute ananda they were having. সচ্চিদানন্দের আনন্দ নিয়ে ওরা নাচানাচি করতে লাগলো, খেতে লাগলো, কেউ একা গেল না, সবাই একত্রে সব শিশুগুলো লক্ষ্যস্থানে পৌঁছলো। উনি বলেন, হোয়াট হ্যাভ ইউ ডান, কি করলে? দে টোল্ড উবুন্টু। হোয়াট ডাজ উবুন্টু মিন? উবুন্টু মানে কি? ওরা বললে যে উবুন্টু মানে হচ্ছে
হাউ ওয়ান ক্যান বি হ্যাপি ওয়েন আদার্স আর স্যাড, কি করে একজন সুখে থাকে যখন অন্যেরা দুঃখে থাকে। আবার বলল, আই অ্যাম বিকজ উই আর, আমি আছি কারণ আমরা আছি। আমরা একা বাঁচতে পারি না এই জগতে। আমি একা শিক্ষা লাভ করলে কিছু হবে না, সকলকে শিক্ষিত করতে হবে। চরিত্র গঠনের শিক্ষা, মানুষ হবার শিক্ষা দিতে হবে। এই ছেলেগুলি সেদিন অ্যানথ্রোপোলজিস্ট বলছেন এরা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিতে পারে ওদের এই আচরণের মধ্যে দিয়ে, এই কথার মধ্যে দিয়ে। হাউ ওয়ান ক্যান বি হ্যাপি ওয়েন আদার্স আর স্যাড। আমরা ভারতবর্ষে শিবের আদর্শ বলি, নিবেদিতাকে শিব এবং বুদ্ধের আদর্শ দিয়েছিলেন স্বামীজি। বহুজন হিতায় বহুজন সুখায়। ভারতবর্ষের এই ছেলে মেয়েরা যেন এই রকমের শিক্ষা পায়। মা বাবাদের আমরা বলি পিতৃদেব ভব, মাতৃদেব ভব, মাস্টারমশাইদের বলি আচার্য দেব ভব, অতিথি দেব ভব, ভিক্ষুকদেরও আমরা বলি অতিথি দেব ভব। স্বামী বিবেকানন্দ দুটো আইডিয়া যোগ করে দিলেন, এটা শিক্ষার মধ্যেও আমরা পড়তে পারি। সমাবর্তনে এগুলি বলা হতো। স্বামীজি যেন নূতন সমাবর্তনের জন্য বলছেন আরো দুটি কথা বলি, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। কিন্তু আমাদেরও পিতা মাতা আচার্য, আমাদের দেবতার মতো হতে হবে, আচরণ করতে হবে। আমরা তো শিক্ষা দেব, আমরা কেবল পুঁথিগত শিক্ষা দেব না, আমাদের জীবন থেকে শিক্ষা দেব। উই দি বয়েজ অর গার্লস, আওয়ার চিলড্রেন will learn from our lives. So Swamiji wanted in his educational thought that the student should get in touch with, direct touch with the gurus, teachers. আমি হার্ভার্ড ইউনিভার্সিটি গেছিলাম, হার্ভার্ডে দেখে এলাম ভাইস চ্যান্সেলর উনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কাছে থাকেন। ওর রেসিডেন্স ইজ ক্লোজ টু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ওয়ান সাইড বয়েজ ওয়ান সাইড গার্লস, একদিকে ছেলেরা থাকে একদিকে মেয়েরা থাকে, উনি মাঝে থাকেন এবং প্রতিদিন ওদের সাথে দেখা করার চেষ্টা করেন। যখনই দেখেন ওদের জিজ্ঞেস করেন তোমরা কেমন আছো। ভাইস চ্যান্সেলর ইজ এ ভেরি গুড পার্সন। ওয়েন আই ওয়েন্ট দেয়ার, আমি দেখলাম ভাইস চ্যান্সেলর খুব ভালো মানুষ। সত্যি গুরুর কাছে, গুরুর সান্নিধ্যে থাকতে বলেছিলেন। গুরু বা মা বাবা তো গুরু বাড়িতে, প্রতিবেশীরা গুরু। এদের জীবন দেখে আমাদের ছেলেরা তাদের জীবনটা গড়বে, পুঁথিগত শিক্ষা নেবে, নিজের পায়ে দাঁড়াবে। স্বামীজির শিক্ষার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো ডোন্ট ডিপেন্ড অন জবস অনলি, ইউ শুড বি এ জব গিভার, নট এ জব সিকার। ভিক্ষে করে চাকরির জন্য বেড়াবে না, প্রয়োজন হলে তোমরা নিজেরা এন্টারপ্রেনারশিপ নিয়ে, উদ্যোগ নিয়ে নিজেরা কাজ করবে এবং 50 জনকে 100 জনকে চাকরি দেবে। আমাদের সারদাপীঠে, ইন আওয়ার সারদাপীঠ উই হ্যাভ এ ভেরি গুড ইউনিট, সমাজ সেবক শিক্ষণ মন্দির। আমরা গেট টুগেদার করি, সেখানে প্রাক্তনরা আসেন, অ্যালামনিস, এবং বলেন এখানে ট্রেনিং নিয়ে আমি ছোট্ট ব্যবসা করছি, আমার কাছে এখন 50 জন কাজ করে, মিনিমাম 10,000 রুপিস তারা স্যালারি পায়, আর ওর নিজের আয় লক্ষ টাকা। সবকে টাকা পয়সা দিয়ে ক্লাস 10 অব্দি হয়তো পড়েছেন বা উচ্চ মাধ্যমিক পড়েছেন, কিন্তু নিজে উদ্যোগ নিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমার ভালো লাগছিল এমস ফাউন্ডেশন, এরা চেষ্টা করছেন মানুষকে স্বাবলম্বী করার। আমরা এরকম স্বাবলম্বনের কাজ বহুদিন ধরে করছি। মহাপুরুষ মহারাজ শিবানন্দজির সময় থেকে আমাদের এই উদ্যোগ আছে। এই উদ্যোগ 100 বছর পূর্ণ হলো এই বছরে। আমরা ঠাকুরের পুজোর একটু ব্যবস্থা করেছিলাম এবং আমরা পরে একটু বৃহৎ আকারে হয়তো উৎসব করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে স্বামীজির এই শিক্ষার বিশেষ দিকগুলি, যেন আমাদের দেশে গরিব মানুষ শিক্ষা পায়, মেয়েরা যথার্থ শিক্ষা পায়, উপজাতিরা যথার্থ শিক্ষা পায়, এবং শিক্ষার যেন মূল দিকটি ঠিক থাকে, মানুষ হওয়া, চরিত্র গড়া, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, দেশটাকে নূতন দিশা দেখানো। আমরা এখনো দেশের নায়কদের কাছ থেকে দিশা পাচ্ছি না, কারো চরিত্র নির্মল নয়, স্বার্থপর বেশি, আমরা নিজের সুখ ভোগের জন্য বেশি ভাবছি, অথচ দরিদ্র মানুষের কথা তেমন করে ভাবছি না। সেই জন্যই আসার সময় পরিচারী শ্রমিকরা রেলগাড়ির নিচে পড়ে রুটিগুলো শুকনো দেখায়, কি খায় ওরা, কিভাবে হাঁটছে দিনের পর দিন শিশু পুত্রকে বা কন্যাকে কোলে নিয়ে। এই রূপটা আমাদের দেশের পরিবর্তিত হয়ে যাবে যদি আমরা স্বামীজির চিন্তাধারাকে নিজেরা ঠিক ঠিক অনুসরণ করতে পারি। অনেক এডুকেশনাল পলিসি হয়েছে, অনেক শিক্ষা দর্শন হচ্ছে, রাষ্ট্র আমাদের নতুন শিক্ষা দর্শক হচ্ছে, বাইরেটা পালিশ হচ্ছে।
অথচ ভেতরে কিচ্ছু নেই। স্বামীজি পাশ্চাত্য জীবন দর্শন সম্বন্ধে বলেছেন সোনার বাক্সে মাটির ডেলা রাখা আছে, আর ভারতবর্ষের যে প্রাচীন দর্শন সেখানে বলছেন কোহিনূর নেতা কাপড়ে জড়ানো আছে। কোনটা করব আমরা? আমরা সোনার বাক্সে কোহিনূরকে রাখবো, অন্তর্জীবন, চরিত্র, মনুষ্যত্ব সেটি বেশি মূল্যবান। জাপান আর ভারতবর্ষের মানুষগুলোকে যদি এপার ওপার করে দেওয়া যেত কি হতো? জাপান অবিলম্বে ভারত হয়ে যেত, ভারতের মতো অনুন্নত হয়ে যেত, দুর্নীতিগ্রস্ত হতো, আর ওই ভারতবর্ষের জাপানের মানুষ এলে ভারতবর্ষ অদ্ভুত একটা উন্নত দেশে জাপানে পরিণত হতো। এর জন্যই আমাদের রাষ্ট্র এক সময় নাম দিয়েছিল শিক্ষা বিভাগটিকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আমি এইটুকু বলে শেষ করি, উদ্যোক্তাদের শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাই। যারা আজকে শুনেছেন আপনাদের সকলের প্রতিও শ্রদ্ধা, শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকুন, এই অতিমারি অতিক্রম করে যাই আমরা এবং আবার স্বাভাবিক জীবনযাপন করি। আমাদের ছেলে মেয়েরা সুস্থ থাকুক, তারা ভালো শিক্ষা লাভ করুক, মানুষ হোক, চরিত্র তাদের সুগঠিত হোক, দেশের যথার্থ নাগরিক হোক, সুনাগরিক হয়ে উঠুক, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা। অসৎ হইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার বুঝাও, মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো, করুণা আশিস ডাল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজকে আমাদের সবার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যিনি বক্তা ছিলেন তিনি যান্ত্রিক কারণে তো যোগাযোগ করতে পারেননি। আমি মহারাজকে অনুরোধ করব, মহারাজ যদি কয়েকটি প্রশ্ন নেন আমাদের শ্রোতাদের কাছ থেকে, মহারাজের অনুমতি ক্রমে, তাহলে আমি শ্রোতাদেরকে। ঠিক আছে, একটা দুটো প্রশ্ন করুন দেখি। যারা এখানে শ্রোতা হিসেবে উপস্থিত আছেন তারা যদি কিছু, ঠিক আছে, যারা এখানে আছেন উপস্থিত তাদের মধ্যে কেউ যদি তাদের কোনো অন্তরের জিজ্ঞাসা থাকে বা কোনো মহারাজের বক্তব্য সম্পর্কে আরো কোনো ক্ল্যারিফিকেশন চান মহারাজের মুখের থেকে, তাহলে তারা একটা দুটো প্রশ্ন রাখুন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তিতে আসব। মহারাজ, দ্য ফ্লোর ইজ নাও ওপেন। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন, মহারাজ শুনছেন। আমি নটরপুর রামকৃষ্ণ মিশনের প্রথম বছরের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। আমার প্রশ্ন হলো যে লোভ এবং মোহর মধ্যে পার্থক্যটা কি? লোভ এবং মোহ। হ্যাঁ বলে দিচ্ছি। লোভ হলো আমার চাহিদা, আমি এটা চাই, পাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, আর মোহ মানে ওটা পাওয়ার পরে ছাড়তে ইচ্ছে হয় না, আসক্তি। মোহটা হলো আসক্তি, অ্যাটাচমেন্ট। লোভ হয় আমি একটা জিনিস পাই, তারপরে বুঝতে পারি জিনিসটা খারাপ, তবুও আমি ছাড়তে পারি না, এই অ্যাটাচমেন্ট, ভেরি মাচ অ্যাটাচমেন্ট, অ্যাটাচ, এটাকে বলে ভাই মোহ, আসক্তি। আসক্তিটা হচ্ছে মোহ, আর লোভটা এমনি পাওয়ার ইচ্ছে, তীব্র পাওয়ার ইচ্ছে। আমার ওটা না হলে চলবে না, আমার সোনার হরিণ চাই, বুঝলে, সেই রকম। এবং ওই মাশ্চর্যটা হলো পরশ্রী কাতরতা। অপরে, আজকাল এই শব্দটা খুব কম ব্যবহার করা হয়। অপরের ভালো দেখে আমি খুব দুঃখ পাই, কাতর হই। গাড়ির পেছনে লেখা থাকে দেখবে, বুড়ি নজরওয়ালা তেরা মুখ কালা, বলে একটা জুতো ঝোলানো থাকে, তোকে জুতো মারবো যদি তুই আমাকে ঈর্ষা করিস। সেটা অ্যাকচুয়ালি খুব সহজে অন্যকে ঈর্ষা করা, অন্যের উন্নতিতে আমি ঈর্ষান্বিত, ওর ভালোটা দেখতে পাই না। ওই বাড়ির ছেলেটা, আমার পাশের বাড়ির ছেলেটা পড়াশোনাতে খুব ভালো স্ট্যান্ড করলো, তারপরে সে প্রফেসর হয়ে গেল, আমার ছেলেটা পড়াশোনা করলো না, দুর্বল আছে, আমি ভাবতে লাগলাম ওর অ্যাক্সিডেন্ট হোক, ওর পাটা ভেঙে যাক। এরকম অনেকে প্রার্থনা করে, ঠাকুরের কাছে বলে। আমি ভাই এক জায়গায় গিয়েছিলাম, গোলু দেবতার মন্দিরে আলমোড়ায়, সেখানে সিন্ধুকে করে রাখা আছে অনেক প্রার্থনা, যে ভৈরবের কাছে প্রার্থনা করছে। কেউ বলছে আমার ছেলেটা বড় হোক, আরেকজন বলছে অমুকের ছেলেটাকে মেরে দাও।
দুই রকমই প্রার্থনা আছে। আমাদের বনফুলের যদি তুমি পারো বিধাতা বলে একটা গল্প আছে, ওইটা পড়বে, খুব ভালো লাগবে। বিধাতার কাছে এরকম এত প্রার্থনা আসতে লাগলো, কন্ট্রোভার্সিয়াল। বিধাতা ব্রহ্মাকে বললেন একটু তেল দেবেন, তারপরে ব্রহ্মা তেল দিলেন, তারপরে বিধাতা তেল নাকে দিয়ে ঘুমিয়ে পড়লেন। উনি রসিকতা করে বলছেন বিধাতার এখনো ঘুম ভাঙেনি। তো এই রকমের পরশ্রী কাতররা বড় কষ্ট পায় নিজে অপরের অমঙ্গল চিন্তা করে। তো এইটাই পরশ্রী কাতরতা সম্বন্ধে একটু বেশি বলে ফেললাম। পরের স্ত্রীতে কাতর, মাৎসর্য মানে হলো পরশ্রী, পরের উন্নতি দেখতে পায় না, কষ্ট পায় সে, তার কোনো লাভ নেই। কিন্তু দিস ইজ নেচার। স্বামীজির জ্ঞানযোগ যদি পড়ো, এই রকমের কন্ট্রোভার্সিয়াল কথা বলে স্বামীজি বলছেন দিস ইজ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটা বাস্তবিক ঘটনা। দিস ইজ মায়া। এই মায়া এরকম করে দেয়, ডেলিউটেড করে দেয়, আমাকে মোহগ্রস্ত করে দেয়, আমার সত্যটাকে জানতে দেয় না, যে দিস ইজ ভেরি ব্যাড পরশ্রী কাতরতা। আমার কি লাভ? ওই সময়টা আমি যদি ভালো চিন্তা করি, ভালো কাজ করি, আই উইল গেট গুড রেজাল্ট। যদি আর কেউ কোনো প্রশ্ন করতে চান তারা করুন। আচ্ছা স্বামীজি, প্রণাম নেবেন, শুনতে পাচ্ছেন? আমি অডিবল? শুনতে পাচ্ছি, বলো। আমি জানতে চাইছি যে সাংসারিক মানুষের আমরা অনেক কিছু বুঝেও এই মায়া কাটাতে পারছি না, বা অ্যাটাচমেন্ট থেকে কি করে, অ্যাটাচমেন্টটাকে মানে সংসারের থেকে আমরা কি করে ডিটাচড হব, মানে বলি, ভালো কাজের সাথে যুক্ত থাকুন। যেখানে ভালো কাজ হয়, স্বামীজির একটা চিঠি আছে উন্নতির উপায়, সেখানে শেষে আছে যারা ভালো কাজ করছে বা ভালো কাজ করার চেষ্টা করছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের একটু হেল্প করুন। রামকৃষ্ণ মিশন হোক, এইমস ফাউন্ডেশন হোক, তাদের আপনি কিছু কন্ট্রিবিউট করুন। নিজের টাকাটা আপনি তো আটকে রেখেছেন, ধরে রেখেছেন মুঠোতে, সেখান থেকে 5%, 10% ছেড়ে দিন, দিয়ে মানুষের সেবা করুন। নিজে সেবা করতে গিয়ে অসুবিধে হতে পারে, আপনার কাছে বাড়িতেই খুব ভিড় করবে, অ্যাপ্লিকেশন নিয়ে আসবে, এটা চাই সেটা চাই। এটা না করে থ্রু সাম সোসাইটি, ভেরি গুড সোসাইটি, ট্রাস্ট সোসাইটি, আপনি কিছু ভালো কাজ করুন, দেখবেন আস্তে আস্তে। কিংবা নিজে গিয়ে কোনো জায়গায় শীত বস্ত্র দেওয়া হচ্ছে, সেখানে গেলেন, আপনিও 5টা শীত বস্ত্র দিয়ে দিলেন, 5টা কম্বল। এইভাবে আপনার নিজের অ্যাটাচমেন্টটা কমবে। বাড়িতেও বসে থেকে আমি অ্যাটাচড হয়ে যাচ্ছি সংসারে, বাড়ির কাজে, বাড়ি থেকেও একটু বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আপনি ওইরকম ভেরি নোবেল ওয়ার্কের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করুন, যুক্ত থাকুন। একটা মেয়ে আইটি সেক্টরে ব্যাঙ্গালোরে, সে একটা লেপ্রসি কলোনিতে যেত রেগুলার, গিয়ে ওদের সেবা করতো, অনেক টাকা নিজে কোম্পানিতে পায়। তোর বাবার বন্ধু জিজ্ঞেস করলো যে তুমি কেন এই সেবা করো লেপারদের একবারে ঘনিষ্ঠ ভাবে, ভয় নেই? ও বললো মোটেই ভয় নেই, আমি গার্ড নিয়ে করি, গ্লাভস পরে করি, সার্জিক্যাল মাস্ক পরে করি। তো মেয়েটাকে তাও বলার পরে তুমি কত টাকা পাও? বলছে আমি তো কোম্পানিতে অনেক টাকা পাই, আমি কোনো টাকা পয়সা চাই না। একটা গলাতে লকেট দেখালো, তার ইষ্ট দেবতা, বললো এর জন্য করি, ইনি বলেছেন সেই জন্যই মানুষের সেবা করি। তার মূর্তি ওখানে বলা নেই কাহিনীতে, জেপি বাসওয়ানির বইয়ে এটা আছে, খুব সত্যি ঘটনা। এরকমই মানুষ কিন্তু অনেকে কাজ করে, সকাল সন্ধে ওই একটু ফ্রি যখন থাকে। আমি দেখেছি এখানে এক ভদ্রলোক আসেন, আমাদের বেলুর মঠের রাস্তায় ভিক্ষুকরা আছে, বাড়ি থেকে ওর কিছু আয় হয়, নিজে ব্যবসা, প্রত্যেক দিন ভিখারিদের জন্য কেক, বিস্কিট, নানা রকমের খাবার জিনিস, কলা এনে বিতরণ করে যান। ইয়াং ম্যান, খুব শক্ত, 40 ইয়ার্স এজ হবে। এইভাবে ওর অ্যাটাচমেন্টটা কমে যায় বাড়ির প্রতি, সংসারের প্রতি, টাকা পয়সার প্রতি। এইরকম ভাবে কিন্তু মানুষ এগিয়ে চলবে। আপনাকেও এইরকম একটা পথের কথা বললাম, আপনি নিজেও চিন্তা করলে এটা পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা আরো একটি কি দুটি প্রশ্ন নিতে পারবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নমস্কার মহারাজ, আমি হুগলি মহসিন কলেজের পলিটিক্যাল সায়েন্স অনার্সের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল যে একজন যোগ্য প্রশাসক হতে গেলে বা একজন ভালো নেতা হতে গেলে তার কি কি গুণ থাকা উচিত, একটু যদি আপনি। নেতার কথা তুমি স্বামীজির বই পড়বে, স্বামীজির আহ্বান ইত্যাদি, সেখানে বলছেন মানুষের দুঃখ ভেবে তোমার ঘুম হবে না। তারপরে তোমার মানুষের দুঃখ দূর করার জন্য তুমি প্ল্যান করবে, তারপরে প্ল্যানটাকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করতে গিয়ে শত বাধা সত্ত্বেও তুমি কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে সেই কাজটা করে যাবে। আর আমি এর সাথে স্বামীজি অন্য জায়গায় বলেছেন
নেতা হতে যায় কিন্তু নিজের অহংকার থাকে, অহংকারটাকে বিসর্জন দিতে হবে। আর যে কথা বলছিলাম, চরিত্রটাকে গঠন করতে হবে, ভালো গুণ, ভ্যালুজ, মূল্যবোধ তোমার জীবনে যেন থাকে। বিশেষ করে এতটুকু স্বার্থ চিন্তা যেন না থাকে, ইগো না থাকে, অহংকার না থাকে আমি করছি বলে। এইভাবে যদি কাজ করো তুমি ভালো প্রশাসক হতে পারবে। তোমার যদি এম থাকে বিসিএস হওয়ার, আইএস হবার, কিংবা কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনে থাকার, তুমি সফল হবে। আর মানুষকে ভালোবাসবে, ওই আনসেলফিশনেস থেকেই ভালোবাসা আসে। ভালোবাসবে যাদের, তাদের কাছে কিচ্ছু চাইবে না, কোন রকমের সুখ আকাঙ্ক্ষা করবে না, তাহলে পরে তুমি ভালো প্রশাসক হবে। আমার নিজের এক পরিচিত মানুষ ছিলেন, একটি কোম্পানিতে কাজ করতেন, রামকৃষ্ণ ভাবনায় ভাবিত। তিনি একটা কোম্পানিতে জেনারেল ম্যানেজার হলেন, খুব ভালো প্রশাসক, কোম্পানি এগিয়ে চললো, একবার খুব প্রোডাকশন হলো, প্রফিট হলো, ওকে কিছু বড় একটা প্যাকেট নিয়ে এলো চেয়ারম্যান, এনে বললে এটা গ্রহণ করুন, এটা আপনার পুরস্কার। টাকা অ্যামাউন্ট দেখে উনি হাসতে লাগলেন আর বললেন, এত টাকা আমাকে দেবেন কেন? আমার যে দরিদ্র লেবাররা, তারা খুব ভালো কাজ করেছে, সেই জন্যই আমি এই প্রোডাকশন পেয়েছি, আপনি দয়া করে ওদের বন্টন করে দিন। উনি বলেন, ওদেরও দেব? বলেন, না, আই ডু নট ওয়ান্ট এনিথিং মোর, আমি যা স্যালারি পাচ্ছি দ্যাট ইজ এনাফ। প্রশাসক এইরকম করবে, অতিরিক্ত টাকা নেবে না, ঘুষ নেবে না, ভালো টিচার হলে, প্রিন্সিপাল হলে টিউশনি পড়াবে না, এবং মানুষকে চিট করবে না কোনোভাবেই, বরং ওদের কি করে উন্নতি হয় লোয়ার স্টাফদের, তার জন্য চেষ্টা করবে। প্রশাসক সমস্ত কোম্পানির মানুষকে, সংগঠনের মানুষকে ভালোবাসবে প্রাণ দিয়ে। তাদের যদি শরীর খারাপ হয় তুমি হসপিটালে যাবে, খবর নেবে এবং তাদের ফ্যামিলির সাথে সংযোগ রাখবে। দেখবে এইভাবেই তুমি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ মহারাজ। আর একটি প্রশ্ন আমরা নিতে পারবো, অনেকক্ষণ আমরা মহারাজকে আটকে রেখেছি। আর একটি প্রশ্ন কেউ যদি করতে চান করতে পারেন। আর কারুর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু থাকলে একজন, যে কোনো একজন একটা প্রশ্ন রাখতে পারেন। মনে হচ্ছে আর জিজ্ঞাসা নেই। আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন আমার, যদি কেউ চান আমার সাথে ফোনেও কথা বলতে পারেন। এখানে অনেক সময় ওপেনলি বলতে চাইছেন না হয়তো, তো টেলিফোনেও। ঠিক আছে, আমরা সকালে 8টা থেকে 10টার মধ্যে ফোন করলে ফোনে পাবেন, সন্ধ্যেবেলা বিকেল বেলায় 4টে থেকে 6টা ফোন করলে আমাকে পাওয়া যায়, 4:30 থেকে 6টা ধরুন, এটা খুব ভালো সময়। মহারাজ আরো প্রশস্ত করে দিলেন ব্যক্তিগতভাবে মহারাজের সাহচর্য লাভ করার বা উপদেশ লাভ করার জন্য। এবার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ করছি। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মুখ্য আলোচনার বিষয় ছিল, একমাত্র আলোচনার বিষয় ছিল স্বামীজি শিক্ষাদর্শ। আমাদের অন্য একজন বক্তা তিনি জয়েন করতে পারেননি, তাই জন্য আমরা শুধু মহারাজের বক্তব্যই আজকে শুনলাম। খুবই উপকৃত হলাম, ঋদ্ধ হলাম। মহারাজ বিভিন্ন আঙ্গিকে স্বামীজির শিক্ষা চিন্তাকে বিশ্লেষণ করলেন। ব্যক্তিগত অভিজ্ঞতা, তার বিপুল ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে, ব্যক্তিগত বিশ্লেষণ করে, উদাহরণ দিয়ে আমাদের বোঝালেন কিভাবে স্বামীজির এই আদর্শ কাজ করছে। এবং তার জন্য মহারাজের কাছে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, মহারাজকে প্রণাম জানাই, সশ্রদ্ধ প্রণাম জানাই, ধন্যবাদ জানাই সমস্ত উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে যারা আমাদের এই অনুষ্ঠানের আহ্বানে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা আশা করি সবাই ঋদ্ধ হয়েছেন মহারাজের বক্তৃতা শুনে। সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, নমস্কার এবং যথাযথ অভিবাদন জানিয়ে এইম ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।